আসসালামু আলাইকুম। এটিএন বাংলার গ্রামগঞ্জের খবরে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ভাবনা আহমেদ। শুরুতেই বিআরবি কেবল সংবাদ শিরোনাম। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে অপহৃত ৫ শিক্ষার্থীকে উদ্ধারে সেনাবাহিনীর সাঁড়াশি অভিযান, ইউপিডিএফ এর গোপন আস্তানার সন্ধান, কয়েকজন আটক। কুয়েটে আন্দোলনরত শিক্ষার্থীদের আলোচনায় বসার আহ্বান ছাত্র কল্যাণ পরিষদের। এক দফা দাবিতে আমরণ অনশনের ঘোষণা শিক্ষার্থীদের। নার্সিং ডিপ্লোমাকে ডিগ্রি সমমানের দাবিতে দেশের বিভিন্ন স্থানে নার্সিং ও মিডওয়াইফারির শিক্ষার্থীদের বিক্ষোভ ও মানববন্ধন। এবং টাঙ্গাইলে এবছর যমুনার চরাঞ্চলে ব্যাপক হারে গম চাষ, ফলন ভালো হয়, কৃষকদের মাঝে আনন্দের বন্যা। শুনছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম। এবারে বিস্তারিত। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অপহৃত ৫ শিক্ষার্থীকে উদ্ধারে সেনাবাহিনীর সাঁড়াশি অভিযান চলছে। সকালে জেলা সদরের দুর্গম ভাইবনছড়ার সুরেন্দ্র কারবারিপাড়া ও পূর্ণ কারবারিপাড়ায় অভিযান চালিয়ে পাহাড়ের আঞ্চলিক দল ইউপিডিএফ এর গোপন আস্তানার সন্ধান পাওয়া যায়। এ সময় গোপন আস্তানায় তল্লাশি চালিয়ে ইউপিডিএফ এর ব্যবহৃত বিপুল পরিমাণ প্রশিক্ষণ ও দাপ্তরিক সরঞ্জাম উদ্ধার করা হয়। এর মধ্যে আরও রয়েছে ল্যাপটপ, ক্যামেরা, ওয়াকিটকি ও মোবাইল। সেনাবাহিনীর অভিযানে বেশ কয়েকজনকে আটকের খবর পাওয়া গেলেও তা এখনও নিশ্চিত করেনি কেউ। আন্দোলনরত ছাত্রদেরকে আলোচনায় বসার আহ্বান জানিয়েছেন কুয়েট ছাত্র কল্যাণ পরিষদ। আলোচনার মাধ্যমে অদ্ভুত পরিস্থিতির সমাধান সম্ভব বলে মনে করে ছাত্র কল্যাণ পরিষদ। দুপুরে কুয়েটের ছাত্র কল্যাণ পরিষদের সংবাদ সম্মেলনে এ আশা ব্যক্ত করেন পরিষদের পরিচালক আব্দুল্লাহ ইলিয়াস আক্তার। কুয়েট শিক্ষক সমিতির অধ্যাপক ডক্টর শহীদুল ইসলাম ও ছাত্র কল্যাণ পরিষদের সহকারী পরিচালক রাজু আহমেদ সহ অন্যান্য শিক্ষকরা এ সময় উপস্থিত ছিলেন। এদিকে এক দফা দাবিতে কুয়েটস ওয়েলফেয়ার স্টুডেন্টস সেন্টারের সামনে আমরণ অনশন কর্মসূচির ঘোষণা দিয়েছে আন্দোলনরত শিক্ষার্থীরা। বর্তমান যে সিচুয়েশন, তা তো ওদের সাথে অনেক কথাবার্তা হয়েছে, ওরাও আন্তরিকতার সাথে আমাদের সাথে অনেক কথাবার্তা বলেছে এবং আরও কথাবার্তা হবে। আমরা আশা করতেছি যে এই সমস্যাটার তাড়াতাড়ি একটা সমাধানের ভিতরে আসবে, কুয়েটে আবার স্বাভাবিক অবস্থা ফেরত আসবে। নার্সিং ডিপ্লোমাকে ডিগ্রি সমমানের দাবিতে দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ ও মানববন্ধন করেছেন ডিপ্লোমা ইন ইস্টার নার্সিং ও মিডওয়াইফারির শিক্ষার্থীরা। রংপুরে প্রেস ক্লাবের সামনে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। এ সময় আন্দোলনকারীরা প্রশ্ন তুলে বলেন, এইচএসসি পাশ করে ডিপ্লোমা নার্সিংয়ে ভর্তি হলেও তারা কেন ডিগ্রি সমমানের মর্যাদা পাবেন না? দাবি মানা না হলে মার্চ ফর ঢাকা কর্মসূচি দেওয়ারও হুঁশিয়ারি দেন তারা। বরিশালে বিক্ষোভ ও মানববন্ধন করেন বিভিন্ন নার্সিং কলেজের শিক্ষার্থীরা। দুপুরে নগরীর সদর রোডের অশ্বিনী কুমার হলের সামনে মিছিল নিয়ে জড়ো হন তারা। পরে সেখানে বিক্ষোভ ও মানববন্ধন করা হয়। বরিশাল নার্সিং কলেজ সহ বিভিন্ন সরকারি বেসরকারি নার্সিং কলেজের শিক্ষার্থীরা কর্মসূচিতে অংশ নেন। মাগুরায় 250 শয্যা বিশিষ্ট সদর হাসপাতালের সামনে মানববন্ধন করেন বিভিন্ন নার্সিং ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। এ সময় বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে নার্সিং শিক্ষার্থীরা তাদের কোর্সগুলোকে ডিগ্রির সমমানের মর্যাদায় উন্নীত করার দাবি জানিয়ে আসলেও কার্যকর কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। এতে তাদের উচ্চশিক্ষা ও চাকরি ক্ষেত্রে নানা প্রতিবন্ধকতার সৃষ্টি হচ্ছে। গোপালগঞ্জে ডিপ্লোমা স্টুডেন্ট নার্সিং ইউনিয়নের ব্যানারে মানববন্ধনে 2 শতাধিক শিক্ষার্থী অংশ নেন। গোপালগঞ্জ ক্লাবের সামনে এই মানববন্ধন করা হয়। মানববন্ধনের শিক্ষার্থীরা বলেন, এইচএসসি পাশ করে ডিপ্লোমা কোর্স শেষ করলেও তাদেরকে ডিগ্রি সমমানের মর্যাদা দেওয়া হচ্ছে না। এতে বড় ধরনের বৈষম্যের সৃষ্টি হচ্ছে। প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র ও ছাত্রদল নেতা জাহিদুল ইসলাম পারভেজ হত্যার প্রতিবাদে এই হত্যাকারীদের গ্রেপ্তারের দাবিতে দেশের বিভিন্ন স্থানে মানববন্ধন করেছেন ছাত্রদলের নেতাকর্মীরা। নাটোরের নবাব সিরাজউদ্দৌলা সরকারি কলেজ গেটে অনুষ্ঠিত মানববন্ধনে ছাত্রদের জেলা, উপজেলা ও কলেজ শাখা সহ সকল ইউনিটের নেতাকর্মীরা অংশ নেন। এ সময় জেলা ছাত্রদল সভাপতি কামরুল ইসলাম সহ ছাত্রনেতারা অবিলম্বে পারভেজ হত্যাকারীদের গ্রেপ্তার করে দ্রুত বিচারের দাবি জানান। হবিগঞ্জে সরকারি বৃন্দাবন
কলেজ ছাত্রদলের উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বৃন্দাবন কলেজ ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আব্দুল্লাহ আল মামুন সহ অন্যান্য নেতারা বক্তব্য রাখেন। বক্তারা পারভেজ হত্যাকারীদের দ্রুত বিচারের আওতায় না আনলে আন্দোলন আরও বেগবান করা হবে বলে হুঁশিয়ারি দেন। নড়াইলে সরকারি ভিক্টোরিয়া কলেজ ছাত্রদলের উদ্যোগে মানববন্ধন করা হয়। সকালে কলেজের সামনে এই মানববন্ধনে ছাত্রদলের নেতাকর্মীরা অংশ নেন। এ সময় বক্তারা হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। নারায়ণগঞ্জে সোনারগাঁও ঝটিকা মিছিল করেছে উপজেলা ছাত্রলীগের নেতাকর্মীরা। সকাল 7টায় ঢাকা চট্টগ্রাম মহাসড়কের কাজপুর নয়াবাড়ি এলাকায় এই মিছিল করেন তারা। একই সময়ে ফতুল্লা মিছিলের প্রস্তুতিকালে 7 জনকে আটক করেছে পুলিশ। মিছিলের বিষয়টি নিশ্চিত করেছেন নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার আসিফ ইমাম। তিনি বলেন, আওয়ামী লীগের ব্যানারে উপজেলা ছাত্রলীগের কর্মীরা একটি মিছিল বের করে, তবে ভিডিও ঘোলাটে হওয়ায় কাউকে শনাক্ত করা যাচ্ছে না। এদিকে ফতুল্লার শিবু মার্কেট এলাকায় আওয়ামী লীগের মিছিলের প্রস্তুতিকালে যুবলীগের 7 নেতাকর্মীকে আটক করা হয়। চট্টগ্রামে গ্রিনলেস পাহাড় কেটে নির্মাণাধীন বহুতল ভবন উচ্ছেদে অভিযান চালিয়েছে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ সিডিএ। সকালে এই অভিযান পরিচালনা করা হয়। সিডিএর স্পেশাল ম্যাজিস্ট্রেট নজরুল ইসলাম জানান, নগরীর আসকার দিঘির পাড় এলাকায় পাহাড় কেটে এ ভবন নির্মাণে সিডিএর নির্দেশনা মানা হয়নি। 30 কাঠা জায়গায় ভবনের আশপাশে 60% ছেড়ে তারপর ভবন নির্মাণের অনুমতি দেওয়া হয়েছিল। অথচ তারা এই নির্দেশনা না মেনে পেছনের পাহাড় কেটে সেখানেও ভবনের অবকাঠামো গড়ে তোলে। মূলত উচ্চ আদালতের নিষেধাজ্ঞা থাকায় এতদিন ওই ভবনে অভিযান পরিচালনা করা সম্ভব হচ্ছিল না। চেম্বার আদালত সম্প্রতি সেই নিষেধাজ্ঞা তুলে নেওয়ায় এখন উচ্ছেদে আইনগত কোনো বাধা নেই বলেও জানান সিডিএর স্পেশাল ম্যাজিস্ট্রেট। আগামী নির্বাচন নিয়ে বর্তমান সরকার একটি নির্ধারিত রোডম্যাপ নিয়ে এগিয়ে যাচ্ছে বলে মন্তব্য করেছেন ধর্ম উপদেষ্টা ডক্টর আফম খালিদ হোসাইন। গতরাতে রাঙ্গামাটির সরকারি কলেজ মাঠে জাতীয় সিরাত সম্মেলনের উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এই মন্তব্য করেন। প্রধান উপদেষ্টা যেভাবে ঘোষণা দিয়েছেন সে অনুযায়ী দেশে নির্বাচন অনুষ্ঠিত হবে বলেও মন্তব্য ধর্ম উপদেষ্টার। ওনার এক বন্ধু বলছে, স্যার আমি কিছুদিন আগে বিদেশে একটা ট্রলি নিয়ে আসছি, এটা আপনি ব্যবহার করতে পারেন। এরকম অফিসার আমাদের সিলেটে অনুসরণের মাধ্যমে মহোদয় আছেন গভর্নমেন্টের। সিরাজগঞ্জের তারাশে মামা মামি ও মামাতো বোনকে হত্যার দায়ে ভাগ্নে রাজীব কুমার ভৌমিককে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত। একই সাথে তাকে 1 লাখ টাকা জরিমানা, অনাদায়ে আরও 6 মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। গতকাল সিরাজগঞ্জের অতিরিক্ত দায়রা জজ আদালত 3-এর বিচারক মোহাম্মদ মাহবুবুর রহমান এই আদেশ দেন। দণ্ডপ্রাপ্ত রাজীব হত্যার শিকার বিকাশ সরকারের আপন ভাগ্নে। টাকা পয়সার লেনদেনকে কেন্দ্র করে দ্বন্দ্বের জের ধরে 2024 সালের 27 জানুয়ারি সিরাজগঞ্জের তারাশ পৌর এলাকার বারোয়ারি বটতলা মহল্লার বাসিন্দা বিকাশ সরকার, তার স্ত্রী স্বর্ণারানী সরকার ও মেয়ে 10ম শ্রেণীর শিক্ষার্থী পারমিতা সরকার তুষিকে গলা কেটে হত্যা করে রাজীব। উচ্চ আদালত থেকে জামিন নিয়ে রাজীব এখন পলাতক রয়েছে। রংপুর সহ দেশের 9টি প্রদেশ গঠনের দাবিতে রংপুরে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। নগরীর কাচারি বাজারে রংপুর প্রদেশ বাস্তবায়ন পরিষদ এই মানববন্ধনের আয়োজন করে। সংগঠনের সভাপতি আমিন উদ্দিন বিএসসির সভাপতিত্বে মানববন্ধন সংগঠনের সাধারণ সম্পাদক ডাক্তার আব্দুস সাদেক ও এবিএম মুশিউর রহমান সহ অন্যান্যরা বক্তব্য রাখেন। এ সময় সামাজিক আঞ্চলিক অর্থনৈতিক মুক্তি, বৈষম্য বিরোধী জন আকাঙ্ক্ষা ভিত্তিক রাষ্ট্র কাঠামো ও শাসন পদ্ধতি গঠনের দাবি জানান বক্তারা। পরে রংপুর জেলা প্রশাসক বরাবরে একটি স্মারকলিপি দেওয়া হয়। ভারী বৃষ্টিতে নোয়াখালী জেলা শহর মাইজদির বিভিন্ন সড়কে পানি জমে দুর্ভোগের সৃষ্টি হয়েছে। এতে সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন স্কুল কলেজের শিক্ষার্থী সহ অফিসগামী যাত্রীরা। সকালে শহরের নতুন জেলখানা সড়ক সহ বিভিন্ন সড়কে পানি উঠে যাওয়ায় ভাঙাচোরা রাস্তায় খানা
খন্দকে পড়ে ওঠে দুর্ঘটনার শিকার হন। স্থানীয়দের অভিযোগ, গত বছর বর্ষায় জেলা শহর মাইজদীতে প্রায় ৩ মাস স্থায়ী ভয়াবহ জলাবদ্ধতার পরও খাল এবং নালা নর্দমাগুলো পরিষ্কার না করার কারণে মাত্র ৩ ঘন্টার বৃষ্টিতেই এমন পরিস্থিতির সৃষ্টি হয়েছে। জেলা আবহাওয়া অফিস জানায়, আজ সকাল ৯টা থেকে বেলা ১২টা পর্যন্ত ৩৬ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়। নেত্রকোনা আটপাড়ায় পারিবারিক বিরোধের জেরে ভাতিজার পিটুনিতে ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি নিহত হয়েছেন। গতরাত 8:30টার দিকে উপজেলার দৌজ ইউনিয়নের শ্রীরামপাশা গ্রামে এই ঘটনা ঘটে। নিহত কায়সার ইমরান বাবুল স্থানীয় ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ছিলেন। পারিবারিক ও পুলিশ সূত্রে জানা গেছে, বাবুলের সঙ্গে তার ছোট ভাই রতন ও ভাতিজাদের সঙ্গে একটি যৌথ সেচ পাম্প এবং জমির মালিকানা নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এই নিয়ে প্রায়ই স্থানীয়ভাবে মীমাংসার চেষ্টা হলেও কোনো সমাধান হয়নি। রোববার রাতে ঈশার নামাজের সময় পারিবারিক আলোচনায় এক পর্যায়ে তর্কাতর্কি শুরু হলে রতন ও ভাতিজা বাপ্পি বাবুলের উপর হামলা চালান। গুরুতর আঘাতে ঘটনাস্থলে মারা যান বাবুল। চাঁপাইনবাবগঞ্জের মনাকষা সীমান্ত এলাকা থেকে ৪৫টি ভারতীয় মোবাইল ফোন সহ এক চোরা কারবারিকে আটক করেছে বিজিবি। সকালে মনাকষা সীমান্তের বারুরশিয়া এলাকায় অভিযান চালিয়ে একটি ব্যাগ সহ তাকে আটক করা হয়। আটক হানজালা শিবগঞ্জ উপজেলা দেওয়ান জাইগির এলাকার আবুল ফাত্তার ছেলে। দুপুরে ৫৩ বিজিবি ব্যাটালিয়নের পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। জামালপুর শহরের পাথালিয়া পূর্ব শত্রুতার জের ধরে ধান খেতে এসিড নিক্ষেপের অভিযোগ উঠেছে। রাতের অন্ধকারে এসিড নিক্ষেপ করায় প্রায় ২ বিঘা জমির আধা পাকা বোরো ধান ঝলসে গেছে। ক্ষতিগ্রস্ত জমির মালিক মওদুদ আহমেদ মধুর অভিযোগ, তার সাথে একই এলাকার আব্দুল হালিমের ছেলে রাশেদুল ইসলাম নৌসাদের পূর্ব বিরোধ চলে আসছে। এ বিরোধের কারণেই গত ১৭ এপ্রিল রাতে প্রতিপক্ষের লোকজন ধান খেতে এসিড নিক্ষেপ করে। এ ব্যাপারে সদর থানায় অভিযোগ করা হয়েছে। টাঙ্গাইলে প্রমাত্তা যমুনার চরাঞ্চলে এবার ব্যাপক হারে চাষ হচ্ছে গমের। এসব চরাঞ্চলে সোনালী গমের শীষ দোল খাচ্ছে বাতাসে। গত বছর যমুনা নদীতে জেগে ওঠা চরগুলোতে কৃষক সামান্য পরিচর্যা করেই গম চাষ করে ফলন কম পান। তবে এবার ব্যাপক ফলনে কৃষকদের মাঝে খুশির বন্যা বইছে। কিছুদিনের মধ্যেই ফসল ঘরে তুলবেন কৃষকরা। তাদের কাছে পরিত্যক্ত এসব চরাঞ্চল এখন আশীর্বাদে পরিণত হয়েছে। টাঙ্গাইল প্রতিনিধি নাসির উদ্দিনের রিপোর্ট, জানাচ্ছেন আশিকুর রহমান। চলতি মৌসুমে টাঙ্গাইলে ৪,৫৫০ হেক্টর জমিতে গমের আবাদ হয়েছে। এর মধ্যে যমুনার বুকে জেগে ওঠা চরগুলোতে বেশি চাষ হয়েছে গমের। পলিমাটি জমা চরাঞ্চলের জমিগুলোতে কৃষকরা মশলা জাতীয় কিছু ফসল চাষ করলেও অধিকাংশ জমি পরিত্যক্ত থাকত। এবার সেসব জমিতে গম চাষ করেছেন তারা। এতে আশাতীত ফল পেয়েছেন তারা। আমাদের এই ক্ষেতগুলা পতিত ছিল, তো আমরা এই পাখনার গম আবাদ করছি। আল্লাহ খুব ভালো ফসল দিছে। নদীর ভাঙনে নতুন চর উঠছে, গত বছর পতিত ছিল, এবার আমরা নতুন ফসল করছি। এই পাটনামের মাধ্যমে বাড়ি গম ৩৩, ফলন ভালো হয়েছে। অবশ্যই আমরা এই লাভবান হব। বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের সরেজমিন গবেষণা বিভাগ এসব চরের মাটির গুণগত মান বিবেচনা করে গম চাষের উপযোগিতা নির্ধারণ করে। কৃষকদের উৎসাহিত করার পাশাপাশি তথ্য ও প্রযুক্তিগত সহায়তা দিচ্ছেন তারা। চরাঞ্চলের অনাবাদি জমি আমাদের চাষের আওতায় আসবে এবং দেশের সার্বিক উন্নয়নে আমাদের কৃষির যে অবদান, সেই অবদানটা আমরা জিডিপিতে রাখতে পারি। প্রতি বছর বিদেশ থেকে প্রচুর পরিমাণে গম আমদানি করতে হয়। নদ নদীর অববাহিকা সহ পরিত্যক্ত জমিগুলো আবাদের আওতায় আনা সম্ভব হলে গমের আমদানি নির্ভরতা অনেকটাই কমে আসবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা।
শেরপুরের ঝিনাইগাতিতে কুয়া খনন করার সময় নিহত নিরঞ্জন কোচ ও নারায়ণ কোচের পরিবারকে আর্থিক সহায়তা দিয়েছেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মাহমুদুল হক রুবেল। গতকাল উপজেলার শালচূড়া ও রাংটিয়া গ্রামে তাদের বাড়িতে গিয়ে প্রত্যেক পরিবারের সদস্যদের হাতে নগদ 10,000 টাকা তুলে দেন তিনি। উপজেলা বিএনপির আহ্বায়ক শাহজাহান আকন্দ ও যুগ্ম আহ্বায়ক আব্দুল মান্নান সহ বিএনপি ও এর অঙ্গ এবং সহযোগী সংগঠনের নেতারা এ সময় উপস্থিত ছিলেন। গত রোববার নলকুড়া ইউনিয়নের একটি বাড়িতে কুয়া খনন করতে গিয়ে দুর্ঘটনায় মারা যান নিরঞ্জন কোচ ও নারায়ণ কোচ। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলার সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/এটিএন বাংলা নিউজ। ধন্যবাদ সবাইকে।